আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। এখন স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা 2022 সালের জানুয়ারি মাসের প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এখানে 4টে অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস। অ্যাক্টিভিটি 2, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস। অ্যাক্টিভিটি 3-তে fill in the blanks with suitable prepositions। আর অ্যাক্টিভিটি 4-এ রয়েছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এগুলো আমি খাতায় করে দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। কেমন? আজকে এই ক্লাসে আমরা জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে দশম শ্রেণীর, তো সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমি তোমাদের জন্য অ্যাক্টিভিটিগুলো খাতায় লিখে দেখিয়েছি। তো প্রথমে ফার্স্ট অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি 1-এ যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা এখানে লেখা নেই, আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোকে ফ্রেজাল ভার্ব দিয়ে, সুইটেবল ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে এবং সেই ফ্রেজাল ভার্বের প্রয়োজনীয় রূপের ফর্মের পরিবর্তন করতে হবে। প্রথমটা দেখো, রিজেক্টেড। দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য প্রপোজাল। তো এখানে আন্ডারলাইন করা শব্দটা হচ্ছে রিজেক্টেড, এবং রিজেক্টেডের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করেছিল। তাহলে এখানে রিজেক্টেডটা কি পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আমরা যে ফ্রেজাল ভার্বটা এখানে লিখবো সেটাকেও আমাদেরকে পাস্ট টেন্সেই লিখতে হবে। তাহলে রিজেক্টের ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন, TURN, টার্ন ডাউন। যেহেতু এখানে ইডি যুক্ত এটা, অর্থাৎ পাস্ট টেন্সে, সুতরাং আমাদেরকে এটাও ফ্রেজাল ভার্বটাও পাস্ট টেন্সেই করতে হবে। কেমন? টার্নড ডাউন। নাম্বার 2 দেখো, সি ক্যানট টলারেট ব্যাড হ্যাবিটস। টলারেটের অর্থ কি না, সহ্য করা। তাহলে সি ক্যানট টলারেট ব্যাড হ্যাবিটস। তাহলে টলারেটের উপযুক্ত বা সুইটেবল ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ। আর একটা ফ্রেজাল ভার্ব হয়, সেটা হচ্ছে বিয়ার উইথ। এই বিয়ার উইথটা তোমাদের যে লিস্ট দেওয়া আছে সেখানে এটা দেওয়া নেই, আমি তোমাদের জন্য বলে দিলাম। এবারে দেখো অ্যাক্টিভিটি 2-এ রয়েছে জয়নিং, অর্থাৎ দুটো করে সেন্টেন্স দেওয়া আছে এবং সেগুলোকে তোমাদের একটা সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে। এখানে কিন্তু বলা নেই যে কোন সেন্টেন্সে জয়েন করতে হবে, সেটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড, শুধুমাত্র জয়নিংয়ের কথা বলা আছে। দেখো প্রথম যেটা দেওয়া আছে, ওয়াক স্লোলি ফুল স্টপ, ইউ উইল ফল। ধীরে হাঁটো। দ্বিতীয় বাক্যটা হচ্ছে ইউ উইল ফল, তুমি পড়ে যাবে। দেখো জয়নিং আনসারগুলো দেখো, আনলেস ইউ ওয়াক স্লোলি ইউ উইল ফল, অথবা ইফ ইউ ডু নট ওয়াক স্লোলি ইউ উইল ফল। হলো। নেক্সট দেখো, এটা কমপ্লেক্স সেন্টেন্সে। নেক্সট দেখো, ওয়াক স্লোলি অর অথবা আদারওয়াইজ ইউ উইল ফল। এবার ভালো করে লক্ষ্য করো, ওয়াক স্লোলি অর ইউ উইল ফল, অথবা ওয়াক স্লোলি আদারওয়াইজ ইউ উইল ফল। কেমন? দুটোই ঠিক। নেক্সট জয়নিংটা দেখো, সালমা ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, আই নো ইট। সালমা ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, আই নো ইট। এখানে একটা বিষয় ভালো করে লক্ষ্য করো, যদি এরকম বাক্য থাকে, অর্থাৎ ধরো সালমা ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, আই নো ইট, অর্থাৎ এই যে বাক্যটা শেষ হয়েছে কি দিয়ে? ইট দিয়ে। অর্থাৎ জয়নিংয়ের ক্ষেত্রে যদি দুটো বাক্য দেওয়া থাকে এবং দুটো বাক্যের মধ্যে কোনো একটি বাক্য যদি এরকম ইট অথবা দ্যাট অথবা দিস অথবা সো, SO, যদি এরকমভাবে শেষ হয়, তাহলে যখন আমরা জয়নিং করব তখন ওই বাক্যটাকে আমরা প্রথমে লিখব এবং সেই
ইট অথবা দ্যাট অথবা দিস অথবা সো যেগুলো থাকবে, যে ওয়ার্ডগুলো শেষে থাকবে সেগুলোকে তুলে দিয়ে তার পরিবর্তে ওই জায়গায় আমরা দ্যাট লিখব এবং দ্যাট লেখার পরে আর একটা যে বাক্য ওখানে ছিল সেই বাক্যটাকে হুবহু বসিয়ে দেবো পরে। দেখো এখানে যে জয়েনিংটা হয়েছে তার ক্ষেত্রে আমি বলি, তাহলে সলমা ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, আই নো ইট। তাহলে এখানে এই দুটো বাক্যের মধ্যে একটা বাক্যের শেষে কি রয়েছে, ইট রয়েছে। তাহলে এই বাক্যটাকে আমরা প্রথমে লিখবো জয়েনিং যখন করব। দেখো আই নো, এবারে ইটটা তুলে দিয়েছি, ইটটা এখানে নেই, ইটের পরিবর্তে কি দ্যাট বসেছে এবং দ্যাটের পরে দেখো এই দুটো বাক্যের মধ্যে পড়েছিল কোন বাক্যটা, এই প্রথম বাক্যটা হুবহু তারপরে বসে গেছে। সালমা ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, দেখো সালমা ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, এভাবেই করব। এটাকে আমরা বলছি নাউন ক্লজ। ঠিক আছে, নাউন ক্লজের যে 5টা ভাগ, সেই 5টা ভাগের মধ্যে অবজেক্ট অফ এ ভার্বের মধ্যে এই ক্লজটা পড়ছে। এখানে যে দ্যাট সালমা ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, এটা হচ্ছে নাউন ক্লজ এবং এটা অবজেক্ট অফ এ ভার্ব কেন হলো, কারণ আই নো, অর্থাৎ নো মানে কি জানা, আমি জানি। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাই সেই উত্তরটাকে আমরা বলি কি, ভার্বের অবজেক্ট। তাহলে এখানে আমি জানি, তাহলে আমি কি জানি, আমি এটা জানি। দ্যাট সালমা ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে এই যে ক্লজটা এটা হলো অবজেক্ট। কার অবজেক্ট, এই ভার্বের অবজেক্ট। সুতরাং এটা নাউন ক্লজের অবজেক্ট অফ এ ভার্বের মধ্যে পড়ছে। নেক্সট জয়েনিংটা দেখো, হি ক্যানট কাম, হিজ ব্রাদার ক্যানট কাম। হি ক্যানট কাম, হিজ ব্রাদার ক্যানট কাম। এই যে জয়েনিংটা আমরা করব, এখানে হি অ্যান্ড হিজ ব্রাদার ক্যানট কাম হলো। অ্যাক্টিভিটি 3তে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল প্রিপোজিশনস। এখানে 3টে বাক্য দেওয়া আছে, সেগুলো ব্ল্যাঙ্ক ছিল এবং এগুলো প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে এই ইনস্ট্রাকশনটা দেওয়া ছিল। এবারে দেখো প্রথম যেটা, দ্য ম্যান স্যাট অন দ্য চেয়ার, দ্য ম্যান স্যাট অন দ্য চেয়ার। এবারে আমরা প্রিপোজিশন অন কোথায় কোথায় ব্যবহার করব, তাহলে অন আমরা কোনো কিছুর ওপরে বসতে বা ওপরে বোঝালে আমরা ব্যবহার করব। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল যদি বলা হয়, তাহলে বইটা কি টেবিলের সারফেস বা টেবিলের উপরিতল, সেখানে বইটা কি রাখা থাকে, তার মানে টেবিলের উপরিতলের সাথে বইয়ের একটা টাচ বা স্পর্শ থাকে, সেটা ছুঁয়ে থাকে। অর্থাৎ উপরিতলের সাথে ছুঁয়ে থাকা বোঝালে সেক্ষেত্রে আমরা অন বসাবো। তারপরে নির্দিষ্ট কোনো তারিখ, নির্দিষ্ট কোনো বার বা দিন বোঝাতেও আমরা অন বসাবো। নেক্সট দেখো, দ্য বয় ডাইভড দ্য রিভার, এখানে কি হবে, ইনটু দ্য রিভার। এখানে কিন্তু ইন দ্য রিভার হবে না। কেন, কারণ ডাইভ মানে কি জাম্প, অর্থাৎ সে আগে ল্যান্ডে ছিল বা ওপরে ছিল বা জমিতে ছিল, সেখান থেকে সে জলে বা নদীতে ঝাঁপ দিচ্ছে। ঠিক আছে, তাহলে একটা সাডেন মুভমেন্ট বোঝাচ্ছে, সাডেন মুভমেন্ট, সেই জন্য এখানে ইনটু। নেক্সট হচ্ছে, সি ইজ গোয়িং টু স্কুল, গোয়িং টু অর্থাৎ স্কুলে যাচ্ছে, গোয়িং টু স্কুল। প্রিপোজিশন নিয়ে পরে আমি তোমাদের একটা আলাদা ক্লাস করাবো, সেখানে প্রিপোজিশন তো আর একটা ক্লাসে হবে না, ওটা একটা সিরিজ হবে প্রিপোজিশনে। তো আমি সেটা খুব তাড়াতাড়ি সেই ক্লাসগুলো নিয়ে আসছি তোমাদের জন্য। দেখো তোমাদের অ্যাক্টিভিটি 4-এ একটা রাইটিংয়ের কথা বলা হয়েছে, একটা প্যারাগ্রাফ, যেটা হচ্ছে ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার। ঠিক আছে, অর্থাৎ
খবরের কাগজ পড়ার উপকারিতা কী, গুরুত্ব কী। তো ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার, এটা তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে, ফাইনাল পরীক্ষার জন্য কাজে লাগবে। তো দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে প্যারাগ্রাফ লিখতে গেলে তো প্রথমে কতগুলো পয়েন্টস প্যারাগ্রাফের দেওয়া থাকে। তো আমাদের কি করতে হবে, সেই প্রত্যেকটা পয়েন্টের ওপরে একটা কি দুটো করে বাক্য আমাকে লিখতে হবে, এবং পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্যই নাম্বার বরাদ্দ থাকে। সুতরাং প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে, অর্থাৎ যেটা আমরা বলে থাকি ভূমিকা, সেই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স একটা দিতে হবে। তারপর যে পয়েন্টগুলো থাকবে, এবং যে পয়েন্টগুলো থাকবে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ প্রত্যেকটা পরপর পয়েন্ট যেরকম অর্ডার মেনটেন করে পয়েন্টগুলো থাকবে, তোমাদের অর্ডার অর্থাৎ প্যারাগ্রাফের অর্গানাইজেশনটাও কিন্তু যেন সেরকমই হয়, অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে একের পর এক এলাবোরেট করে কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে, তবেই একটা কমপ্লিট প্যারাগ্রাফ রাইটিং হবে। এবং সব শেষে আমাদের একটা কনক্লুডিং লাইন দিতে হবে, যদি ভালোভাবে অর্গানাইজেশনটা ঠিকঠাক হয়। এবং সেখানে তো কোনোভাবেই কোনো সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল করা যাবে না বা স্পেলিং মিস্টেক করা যাবে না, তাই তোমার 80% নাম্বারটা ক্যারি করবে, 70 to 80% নাম্বারটা ক্যারি করবে। এবারে দেখো প্যারাগ্রাফটা, তো ইনস্ট্রাকশানে অ্যাক্টিভিটিতে যে ইনস্ট্রাকশানটা আছে সেখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, এবং সেই পয়েন্টসগুলোকে কিন্তু তোমাকে ডেভেলপ করতে হবে ওয়ান বাই ওয়ান। তো এখানে আমাদের প্যারাগ্রাফের হেডিং কি, ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার। দেখো, স্যার ফ্রান্সিস বেকন সেড নলেজ ইজ পাওয়ার। The regular habit of reading of newspapers is a source to accumulate knowledge. It provides us with information from all fields like politics, economy, education, industry, sports, entertainment, various social welfare projects, etc. A dedicated newspaper reader is benefited immensely. First of all, it keeps one updated about the current affairs all around the world. It contributes to enrich one's vocabulary. One can have a clear perception on various social issues from the editorial section of a newspaper, but it is a matter of great regret that today some print media houses are constantly providing biased news to its readers for some vested interest. To conclude, if one finds oneself to be a knowledgeable and updated person, it will automatically boost one's self-confidence. ঠিক আছে, প্যারাগ্রাফটা পারলে তোমরা তৈরি করবে, এবং তোমাদের এটা তোমরা যখন পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা 2023 সালে, তো তোমরা যখন পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগবে।